আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেকেই বলছিলেন যে ফুল বাড়ির ভিডিও দিতে। তো এইজন্য আজকে ফুল বাড়ির ভিডিওর সাথে, সাথে কিছু ইম্পোর্টেন্ট ইনফরমেশন দিব। অনেকে জানতে চেয়েছিলেন যে বাড়িতে খরচ কেমন হয়েছে এবং এই বাড়ি কীভাবে আমি করলাম, যেহেতু আমি জাপানে ছিলাম। এত বড় প্রজেক্ট, অনেক সময় লাগছে ১ থেকে ২ বছর। তো এরপরেও আবার বিষয়টা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার ছিল কিনা, এটার বাড়ির কাজ করার সময় ইঞ্জিনিয়ার ছিল কিনা। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে আপনাদেরকে দিব। তো আমাদের বাড়িটা হলো ডুপ্লেক্স বাড়ি, নিচতলায় 3টে বেডরুম এবং এটা হচ্ছে ড্রয়িং রুম, ভিতরে ডাইনিং রুম, উপরে 2টে বেডরুম আছে, মাস্টার বেডরুম, পাশাপাশি উপরে একটা ওপেন টেরেস আছে যেখানে আমরা বসার জন্য আর কি সবার। তো না, খরচের বিষয়টা তো আছেই, পাশাপাশি আমি যখন জাপানে যেহেতু আছি, এখনও আছি, তো বাংলাদেশে যখন আমি বাড়ি করার প্ল্যান ছিল ছোটো করে, তো প্ল্যান করতে করতে বড় হয়ে গেছে। তো যদিও তারপরে আমি প্রথমে যেটা করলাম যে আমি একটা নিজে স্ট্রাকচার তৈরি করলাম যে আমি কোন ওয়েতে বাড়ি করতে চাই। তারপর আমি আমার পরিচিত এক ভাই ছিল, ওনাকে দিলাম যে ভাই আমি এরকম একটা বাড়ি করতে চাই, আপনি আমাকে একটা এইরকম একটা ডিজাইন করে দেন। তো ওনার মতো করে একটা ডিজাইন আমাকে প্রথমে করে দিল। তারপর আমরা বিভিন্নভাবে সেটাকে আরও চেঞ্জ করে ফাইনালি ডিসিশন নিলাম, ঠিক আছে আমরা এভাবে বাড়ি করব। তো উনি যেটা করলো যে আমাকে ফুল বাড়ির একটা ডিজাইন করে দিল। করার পরে আমাদের বাড়িতে কোথায় কি হবে, ইট বসবে কোথায়, এভরিথিং উনি একটা ম্যাপ করে দিল আমাকে টোটালি। এটা কী বলে আমি বলতে মনে নেই, আমার মনে পড়তেছে না কী বলে ওটাকে। তো ওইটা দেখে মিস্ত্রিরা কাজ করবে, সেই অনুযায়ী উনি এভরিথিং ডিটেলস দিয়ে দিল আমাদেরকে। তো ওই ডিটেলস দেওয়ার পরে ওইখান থেকে মূলত কাজ শুরু। তো আমি যদিও এটা সম্পর্কে বুঝি না, এত কিছু আমারও ধারণা নেই। তো এটা হলো আমাদের ডাইনিং রুম। এই রুম থেকে এই ভিতরটা এটা ডাইনিং রুম আর কি। এখানে বড়টা এখনও রুমে ফার্নিচার কেনার তো সুযোগ হয় না আসলে। তো এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে বড়টা ডাইনিং টেবিল দেওয়ার প্ল্যান আছে। তো যাই হোক, তো ইঞ্জিনিয়ার তো ছিল না, কারণ সে যে স্ট্রাকচার দিছে যে কীভাবে করতে হবে, কোথায় ফিলার হবে, কোথায় এই যে পার্টিশনগুলো হবে, প্রত্যেকটা রুমের কতটুকু সাইজ হবে, সব কিছুই হচ্ছে যে আমি আগে থেকে বাড়ির কাজ শুরু করার আগেই আমি প্ল্যান করা ছিল আমার সব কিছু। তো ওই প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়। এটা দ্বিতীয় তলা, এটা সেকেন্ড ফ্লোর। তো যাই হোক, এরপর আমার বাবা ছিল গ্রামে। তো বাবা অনেক কষ্ট করছে বাড়িটা করার জন্য, আসলে তার সবথেকে অবদান বেশি, অনেক কষ্ট করছে সে। তো বাবা তো ওই যে স্ট্রাকচার ছিল, এবং আমি সবসময় জাপানে থাকলে আমি ডেইলি 1-2 বার করে মিস্ত্রির সাথে কথা বলতাম, যারা কাজ করতো তাদের সাথে আমার কন্টিনিউ কথা বলতে হতো যে কী করছে, আজকে কোন কাজ করলো, কোন জায়গাটাতে করলো, কোনো ভুল হলো কি না। কারণ যেমন আমাদের যে বাড়ি করছে নিচে পিলার যখন করছে, তখন পিলার কতটুকু নিচে গেছে এটারও একটা ব্যাপার ছিল। তো এই জন্য ওইখানে একবার ভুলও করছিল ওরা, পরে আবার সব কিছু ঠিক করা লাগতো। তো এই কারণে আমি সবসময় খোঁজখবর রাখতাম। যদিও আমি এখানে ছিলাম, বাট আমি ডেইলি 2-3 বার করে খোঁজখবর নিতাম যে কী হচ্ছে এখানে, কীভাবে কী কাজ করতেছে। তো মূলত এভাবেই আসলে, যতই অন্য বাবাই দেখতেছে বা মিস্ত্রিরা দেখতেছে, পুরোপুরি ছেড়ে দিলে সমস্যা। তো নিজের খোঁজ রাখতে হয়। নিজে যদি খোঁজ না রাখতাম তাহলে আসলে আরও সমস্যা হতো, এত সহজে করতে পারতাম না আর কি। তো এরপরে হলো, ধরেন এরপরে যদি আপনার মিস্ত্রি ভালো হওয়া লাগে, বিশ্বস্ত হওয়া লাগে, নাহলে আরও সমস্যা হয়। ফাঁকি বিভিন্ন জায়গাতে তারা ফাঁকি মেরে চলে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন না আর কি। তো যাই হোক, এরপরে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কেমন খরচ হতে পারে। দেখেন, আমি যখন বাড়ি করবো তখন আমার টার্গেট ছিল 20 থেকে 30 লাখের মধ্যে আমি একটা বাড়ি করতে চাই। কারণ আমার এর থেকে বাজেট আমি গ্রামে খরচ করতে চাই না, যেহেতু গ্রামে আমরা খুব বেশি যাবো না এখানে। বাট শেষ পর্যন্ত কী হলো, একেকজন এক এক রকম মতামত, ছেলের একরকম, বাচ্চারা এখন বড় হয়েছে, ওদের বাবা মায়ের আরও আছে, সবার মতামত একজনের এক রকম। ওকে, যাই হোক, আমার বললাম এই যে ওপেন টেরেস, এই জায়গাটা সবথেকে আমার ভালো, এই জায়গাটা সবথেকে আমার বেশি ভালো লাগে বাড়ির। এখানে একটা দোলনা আসবে ইনশাল্লাহ। তো এইটা হলো, এবং উপরে ওঠার সিঁড়ি আর কি। উপরে কিছুই হবে না আমাদের, আর উপরে করার ইচ্ছাও নাই। তো যাই হোক, খরচের বিষয়টা হলো, মিস্ত্রি আমাদেরকে বললো, একটা হিসাব দিল যে আপনাদের হয়তো 35-40 লাখ টাকা খরচ হবে। তো ওকে, আমি ওইখানে টার্গেট করলাম যে হয়তো 60 লাখ টাকার মধ্যে হয়তো আমি পারবো। কিন্তু অ্যাকচুয়ালি আসলে যেটা হয়েছে সেটা আর বলে লাভ নেই। তো মিস্ত্রি আপনাকে যদি বলে যে আপনার খরচ হবে 30 লাখ, আপনি ধরে নেবেন 60 লাখ, ঠিক আছে? এছাড়া আসলে খরচ উঠবে না। তো আমারটা মনে করেন মিস্ত্রি বলছে 40 লাখ, 50 লাখ, তাহলে বুঝেন ডাবল খরচ হয়েছে। তো ওইভাবেই খরচ হবে আর কি, এভারেজ আর কি, বুঝছেন?